ভাই বোনেরা, দেশবাসী, আসসালামু আলাইকুম। স্বাধীন বাংলাদেশে তার প্রতিবেশীদের সাথে সম্পর্কটা সবসময় আমাদের জন্য একটা কষ্টকর এবং একটা লম্বা সময় অপমানজনক ছিল, এবং এই সম্পর্কটাকে উন্নত করবার জন্য বাংলাদেশ পক্ষে আসলে আমরা যথেষ্ট চেষ্টা করেছি। আমাদের সব সরকারি দাবি দেওয়া মানা এবং চুক্তি মোতাবেক ভারতের অথবা মিয়ানমারের স্বার্থ সার্বভৌমত্ব রক্ষা করবার ব্যাপারে কখনই পিছপা হন নাই, এবং সবসময় চেষ্টা করেছেন সর্বোচ্চ করে কিভাবে এই প্রতিবেশী সুলভ সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। কিন্তু দুঃখজনকভাবে আমরা দেখেছি যে ভারত এই সম্পর্কটাকে কখনোই সম্মানজনকভাবে ডিল করতে চায় নাই। রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক, জনগণের সাথে জনগণের সম্পর্কের বদলে আমরা গত 5.5 দশক ধরে দেখেছি কিভাবে শেখ পরিবারের সাথে সম্পর্ক তৈরি করা যায়, আওয়ামী লীগের সাথে সম্পর্ক তৈরি করা যায়, এবং এই সম্পর্কটা কখনোই, এবং যদি এমন হতো যে আওয়ামী লীগের সাথে সম্পর্ক তৈরি করে হলেও আমাদের দ্বিপাক্ষিক ইস্যুগুলোর সমাধান করতে পেরেছে অথবা আমাদের জাতীয় স্বার্থ সংরক্ষণ করা গেছে, তেমনটাও হয় নাই। আওয়ামী লীগ, জাতীয় পার্টি মিলে এই ভারতীয় একাদশ গত 5.5 দশক ধরে সবচেয়ে বেশি সময় ক্ষমতায় ছিলেন। যদি এমনটাই ধরে নেওয়া হতো যে তারা ভারত বিরোধী ছিলেন না, কিন্তু বাংলাদেশের জাতীয় স্বার্থ সফলভাবে সংরক্ষণ করতে পেরেছেন, তাহলে এই অভিযোগগুলো বারবার আসতো না গণমাধ্যমে এবং জাতীয় পর্যায়ে। কিন্তু আমরা দেখেছি যে এই ভারতীয় একাদশ ক্ষমতায় থাকার পরেও আমাদের যে দ্বিপাক্ষিক বিষয়গুলো আছে, ইস্যুগুলো আছে, সেগুলোর কোনোটাই সম্মানজনক কোনো সমাধানের পথে যায় নাই। এবং না যাওয়ার কারণে যেটা হয়েছে, বরাবরই 1-2 দিন পর, 1-2 সপ্তাহ পরই এই ইস্যুগুলো আবার সামনে আসে, সার্ফেসে আসে, এবং দ্বিপাক্ষিক সম্পর্কটাকে আবার টানা পরিণতির দিকে নিয়ে যায়। বড় হয়েছিল যে যেহেতু গণ অভ্যুত্থান উচ্চুত করে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে, আওয়ামী লীগের সরকারের পতন হয়েছে, ভারতের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে, তাই অন্তর্বর্তীকালীন সরকারের সময় ভারত এই সম্পর্কটাকে কোনোভাবে অ্যামেন্ড করবার চেষ্টা করে নাই। তারা বারবার বলেছে নির্বাচিত সরকার যদি আসে, নির্বাচনের পরে তারা সবকিছু ঠিক করে নেবে। নির্বাচিত সরকার আসবার পরেও আমরা দেখতে পাচ্ছি আচার আচরণ খাইসলতে কোনো পরিবর্তন দিল্লির পক্ষ থেকে প্রকাশ করা হচ্ছে না, প্রতীয়মান হচ্ছে না। তার গুরুত্বপূর্ণ জায়গা অনুষঙ্গ হচ্ছে, যেটা সীমান্ত হত্যা এবং পুশিন আকারে আমরা গত কয়েক সপ্তাহ ধরে দেখতে পাচ্ছি। গত 3.5 মাসে নির্বাচিত সরকার আসার পরে প্রায় 22 থেকে 23 জন বাংলাদেশি নাগরিককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে আমাদের সীমান্তে। তাহলে নির্বাচিত সরকার তো এসেছে, বলা হয়েছিল সম্পর্ক উন্নয়ন হবে, হয় নাই তো। আপনারা আপনাদের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে বলেছিলেন যে ভিসা ওপেন করে দেয়া হবে, বাংলাদেশ সরকারও এমনটা কথা বলেছিল, করেন নাই তো। বলা হচ্ছিল দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তিতে সীমান্ত হত্যা কমিয়ে আনা হবে। সম্প্রতি যে আমরা বিডিআর এবং বিএসএফ এর যে মিটিং দেখলাম দিল্লিতে, এই মিটিংয়ে কোনো যৌথ স্টেটমেন্ট পর্যন্ত দেওয়া হয় নাই। এর মানে হচ্ছে আমাদের তরফ থেকে যে বিষয়গুলো উত্থাপন করা হয়েছিল তার কোনগুলোই সমাধান করা, সম্মানজনকভাবে ডিল করবার চেষ্টা ভারতের পক্ষ থেকে করা হচ্ছে না। তাহলে তেমন একটা বাস্তবতায় যেই সীমান্ত হত্যা গত দশকের পর দশক ধরে চলে আসছে, আমাদের হাজার হাজার নাগরিকদেরকে হত্যা করা হয়েছে, সেটার সমাধান আসলে কোন পথে? ভারত যদি সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চায়, ভারতকে বুঝতে হবে যে বাংলাদেশ বদলে গেছে, শেখ হাসিনার আওয়ামী লীগ ফেরত আসবে না। নতজানু পররাষ্ট্র নীতির উপরে ভিত্তি করে আমাদের আর সম্পর্ক চলবে না। এই সম্পর্কের ভিত্তি হতে হবে আমাদের সবার জাতীয় স্বার্থ এবং মর্যাদা, আত্মসম্মান বোধের ভিত্তিতে হতে হবে। সবার স্বার্থ সংরক্ষণ করেই এখানে এই প্রত্যেকটা দ্বিপাক্ষিক ইস্যু সমাধান করবার সুযোগ রয়েছে বলে আমরা মনে করছি। আমরা বিভিন্ন জরিপে দেখেছি যে সীমান্তে গত 5.5 দশকে বিভিন্ন মেয়াদে কয়েক হাজার নাগরিককে হত্যা করা হয়েছে। সলিড আমরা পররাষ্ট্র এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আহ্বান করব, আপনারা বিজিবি বিডিআর এর মাধ্যমে গত 56 বছরে আমাদের সীমান্ত শহীদদের তালিকা প্রকাশ করবেন, হতাহতদের তালিকা প্রকাশ করবেন। কত ঘটনা ঘটেছে,
কার কি পরিমাণ সম্পত্তির হানি হয়েছে এর প্রত্যেকটার বিস্তারিত তালিকা কালেকটিভলি প্রকাশ করবেন, যেটা আন্তর্জাতিক মহলে আমরা প্রেজেন্ট করতে পারি। 20 থেকে গত 2000 থেকে 2025 এই 25 বছরের একটা ডেটাতে দেখলাম যে 1236 জন নাগরিককে হত্যা করা হয়েছে। আবার 2015 থেকে 2025-এর ভিতরে দেখলাম 300-র উপরে নাগরিককে হত্যা করা হয়েছে। সর্বোচ্চ হত্যাকাণ্ড ঘটেছে বলে বলা হচ্ছে 2019 সালে, এক বছরে 43 জনকে হত্যা করা হয়েছে। গত বছরেও আমাদের প্রায় 34 জন নাগরিককে হত্যা করা হয়েছে। তাহলে তেমন বাস্তবতায় আমরা সরকারকে অনুরোধ করছি, আহ্বান জানাচ্ছি যে আপনারা অবিলম্বে গত 56 বছরের এই সীমান্ত শহীদ এবং হতাহতদের তালিকা প্রকাশ করেন। জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোকে এই তালিকা পেশ করেন, প্রকাশ করেন, এবং বাংলাদেশে অবস্থিত যত কূটনৈতিক আছে ওনাদেরকে আপনারা সীমান্তে নিয়ে যান, পরিদর্শন করান, দেখেন, ওনাদেরকে দেখান, ওনাদের মাধ্যমে পৃথিবীকে দেখান যে কিভাবে ভারত আন্তর্জাতিক আইন, মানবাধিকার আইন, সীমান্ত আইন প্রত্যেকটাকে ভুলুণ্ঠিত করছে, যেগুলোতে তারা স্বাক্ষর পর্যন্ত করেছে। তাদের স্বাক্ষর করা আন্তর্জাতিক কনভেনশন পর্যন্ত তারা মানছে না। তাহলে সেইটা আমরা আশা করব অবিলম্বে কূটনীতিকদেরকে নিয়ে যান। এবং নোম্যান্স ল্যান্ডে ইতিমধ্যে হাজার হাজার নাগরিককে মধ্যরাতে, গভীর রাতে ঠেলে দেওয়া হচ্ছে, বলা হচ্ছে তারা নাকি আনলফুল মাইগ্রেন্ট, অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী। কিভাবে ঠিক করলেন? যেই লোকটার কাছে কোনো কাগজ নাই তিনি কি অবৈধ ভারতীয় না অবৈধ বাংলাদেশি, সেটা আপনারা কিভাবে সিদ্ধান্ত নিলেন? সারা দুনিয়াতে আইন আছে, প্রোটোকল আছে। অবৈধ নাগরিকদেরকে কিভাবে চিহ্নিত করতে হয়, চিহ্নিত করে কিভাবে বিদেশে ফেরত পাঠাতে হয়। আমরা যারা লম্বা সময় বাইরে ছিলাম, আমি লন্ডনে নিজে আন্তর্জাতিক আইন, ইমিগ্রেশন, অ্যাসাইলাম প্র্যাকটিস করেছি। আমরা জানি, আমরা নিজেরা হাজার হাজার অবৈধ বাংলাদেশিদেরকে ডিল করেছি। ইউরোপ, আমেরিকাতে যারা আছেন, এখানে প্রোটোকল আছে। ডিটেনশন সেন্টার থেকে ডকুমেন্ট সহকারে অ্যাম্বাসিগুলোকে চিঠি দেওয়া হয় যে এই নাগরিকের এই নাম, এই ঠিকানা, উনি বাংলাদেশের নাগরিক, ইন্টারভিউতে বলেছেন ওনার আইডি, ওনার পাসপোর্টের কপি। আমরা আশা করছি আপনারা দ্রুত তাকে বাংলাদেশে ফেরত নেবার চেষ্টা করবেন। ঘাট ধরে 2টার সময় ট্রেনারে এনে ইউরোপের কোনো দেশ বাংলাদেশি নাগরিকদেরকে সমুদ্র পারে, কর্ণফুলী নদীর পারে ফেলে দিয়ে যায় না, অথবা পটুয়াখালীতে কুয়াকাটার সৈকতে ফেলে দিয়ে যায় না। এটা একটা অসভ্য আচরণ, অভদ্র আচরণ। আমরা বোধ করছি দিল্লির এই অবৈধ এবং অসভ্য আচরণ অবিলম্বে বন্ধ হওয়া দরকার। এইটা কোনো রাষ্ট্রের প্রোটোকল হতে পারে না যে অবৈধ নাগরিক হলে আপনি করবেন। বাংলাদেশেও তো লক্ষ লক্ষ, হাজার হাজার অবৈধ ভারতীয়রা বাস করছে। কাউকে লাথি দিয়ে তো আমরা সীমান্ত পার করায় দিই নাই, কাউকে লাথি দিয়ে তো 2:30টার সময় বেনাপোল বন্দরে ফালায় দিয়ে আসি নাই 0 পয়েন্টে। এই অভদ্র আচরণ তো বাংলাদেশও করে না, ইউরোপ তো অবশ্যই করে না। তাহলে ভারত যে আঞ্চলিক পরাশক্তি হবার স্বপ্ন দেখতেছে, খায়েশ দেখতেছে, কিন্তু প্রচন্ড রকম অবৈধ, অমানবিক কাজ করতেছে, যে কারণে কোনো প্রতিবেশীর সাথে তার সম্পর্ক ভালো না। তার সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন কিভাবে হবে? স্বপ্ন দিয়ে আমার এক আকাশ, আমার এক বাতাস, আমার এক জল, আমার এক গঙ্গা, অথবা আসেন 140 আর 20 কোটি এক হয়ে যায়। এক তো ছিলাম আমরা হাজার হাজার বছর, শত শত বছর। আপনাদের খাসলুতের কারণে তো 47 হয়েছে। বেঙ্গল প্যাক্ট মানেন নাই, লখনৌ প্যাক্ট মানেন নাই, ক্যাবিনেট মিশন প্ল্যান মানেন নাই, লাহোর প্রস্তাব তো হাওয়া দিয়ে আসে নাই, আপনাদের খাসলুতের কারণে হয়েছে। অতএব সেই খাসলত যদি পরিবর্তন না করেন, ঐতিহাসিক শিক্ষা থেকে যদি আপনারা না বদলান, তাহলে নতুন করে বাংলাদেশের সাথে এই সম্পর্কটা কিভাবে তৈরি হবে? তাই আজকের এই ব্রিফিং থেকে আমাদের সুনির্দিষ্ট প্রস্তাবনা হচ্ছে, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে ইমিডিয়েটলি সীমান্ত হত্যা এবং পুশিং বন্ধ করতে হবে দিল্লিকে। দ্বিতীয়ত, প্রতিবেশী সুলভ সম্পর্ক আমরাও চাই, কিন্তু সেটা সম্মান, মর্যাদা এবং জাতীয় স্বার্থের ভিত্তিতে হতে হবে। বাংলাদেশ বদলে গেছে। আওয়ামী আমলের নতজানু ফ্যাসিবাদী পররাষ্ট্র নীতি আর ফিরে আসবে না। এইটা ভারতকে, দিল্লিকে বোঝা দরকার। আমরা 2টা স্বাধীন রাষ্ট্র, স্বাধীন 2টা রাষ্ট্রের ভিতরে যেমন সম্মানজনক পররাষ্ট্রনীতি থাকা উচিত, আমরা তেমন পররাষ্ট্রনীতি এবং আচরণ আমরাও করব, আমরা করতে চাই, এবং আপনারা করবেন বলে আমরা আশা করছি। গত 5 দশকে যে হাজার হাজার বাংলাদেশি নাগরিককে হত্যা করা হয়েছে, তাদের ন্যায্য বিচার এবং ক্ষতিপূরণ দিতে হবে দিল্লিকে। বিজিবিকে আধুনিকায়ন করার দাবি করছি বাংলাদেশ সরকারের কাছে। তার পর্যাপ্ত অস্ত্র নাই, ক্যামেরা নাই। রাতে যে নাইট ভিশন ক্যামেরা দরকার, পার্টিকুলারলি সার্চ লাইট দরকার, গভীর সীমান্ত এবং আপনার অন্ধকার জঙ্গলকে পাহারা দেবার জন্য, এগুলো ইমিডিয়েটলি এই বাজেটে বরাদ্দের জন্য আমরা দাবি করছি। একই সাথে
আমাদের সীমান্তবর্তী অঞ্চলের লক্ষ লক্ষ তরুণদেরকে সামরিক প্রশিক্ষণ দিতে হবে আমাদের সীমান্ত পাহারা দেওয়ার জন্য। আমরা কারোর সাথে যুদ্ধ করব না, যেচে গিয়ে কারো জমি দখল করব না, কারো সার্বভৌমত্ব লঙ্ঘন করব না। আমরা ভারত এবং সকল প্রতিবেশী রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং তাদের যে জমি আছে, ভূখণ্ড আছে, তাদের প্রতি শতভাগ সম্মানশীল, তাদের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটির প্রতি আমরা সম্মানশীল। কিন্তু আমাদের ভূখণ্ডকেও দখল করতে আসলে, আমাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করলে অবশ্যই বিজিবি, আমাদের আর্মড ফোর্সেস এবং আমাদের সীমান্তবর্তী অঞ্চলের নাগরিকরা সেটা রুখে দেবে এবং তার সকল প্রস্তুতি নেবার জন্য আমাদের সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি। জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে বাংলাদেশ সরকারকে সর্বদলীয় পররাষ্ট্র নীতি নিতে হবে। আমাদের রাজনৈতিক দলগুলোর ভিতরে হাজারটা ভিন্নতা আছে, তর্ক আছে, বিতর্ক আছে, ভিন্ন মত আছে এবং এটা আমরা অবশ্যই চালিয়ে যাব। কিন্তু আমাদের বিদেশ নীতি, আমাদের প্রতিরক্ষা নীতি, আমাদের পররাষ্ট্র নীতি, আমাদের জাতীয় স্বার্থ, স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে, সম্মান মর্যাদার প্রশ্নে আমরা সবাই একমত। গত কয়েকদিন আগে দেখেছেন বাংলাদেশ সরকারের একজন অ্যাডভাইজার ডাক্তার জাহেদের সাথে যে কিভাবে অভদ্র আচরণ করা হয়েছে দিল্লি বিমানবন্দরে। ডাক্তার জাহেদের অনেক বক্তব্যের সাথে আমরা একমত নই, বাংলাদেশ সরকারেরও অনেক বিষয়ের সাথে আমরা একমত নেই, কিন্তু ডাক্তার জাহেদকে যেভাবে অপমান করা হয়েছে সারা বাংলাদেশের সবাই দল মত নির্বিশেষে এটার প্রতিবাদ করেছে। আমরাও আমাদের জায়গা থেকে প্রতিবাদ করেছি এবং করে যাব, কারণ এটা ডাক্তার জাহেদ একক ব্যক্তি না, এটা বাংলাদেশকে অপমান করা হয়েছে। এবং যদি দ্বিপাক্ষিক উন্নয়ন চান, নতুন যিনি হাই কমিশনার হয়ে বেনাপোল দিয়ে হেঁটে এসছেন, আপনি কিন্তু একরকম করে সম্মান মর্যাদা দেখেন না, তার উপরে ভিত্তি করে নতুন সম্পর্ক তৈরি হবে না। এই সম্মান মর্যাদা তৈরি করতে হলে আমার নাগরিকদেরকে প্রত্যেক দিন দিল্লি, কলকাতা এয়ারপোর্টে, ভারতের বিভিন্ন জায়গায় ছাত্র হিসেবে, রোগী হিসেবে, ট্রানজিট প্যাসেঞ্জার হিসেবে যাচ্ছে, তাদেরকে হেনস্থা করা বন্ধ করতে হবে, তাদেরকে অপমান অপদস্থ করা বন্ধ করতে হবে, সম্মানজনক আচরণের ব্যবস্থা করতে হবে। তাহলে একইভাবে আমরা যেভাবে ভারতীয় নাগরিকদেরকে এখানে অসম্মান অপদস্থ করি না, এই আচরণটা আপনারা শেখেন। আপনারা শেখে আমাদের নাগরিকদের সাথে একইভাবে আচরণ আপনারা করবেন বলে আমরা প্রত্যাশা করছি। সরকারকে গত 56 বছরের সীমান্ত শহীদদের তালিকা প্রকাশ করতে হবে অবিলম্বে এবং যারা হতাহত হয়েছেন, জমি হারিয়েছেন, আমাদের কোন কোন এলাকা এখনো বেদখল হয়ে আছে, কৃষি জমি বেদখল হয়ে আছে, কাদের গরু ছাগল সম্পত্তির ক্ষতি করা হয়েছে, বিএসএফ এর পক্ষ থেকে সেগুলোর তালিকা প্রকাশ করে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন, জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন কূটনৈতিক দপ্তরে প্রেরণ করতে হবে, এটা বোঝানোর জন্য যে আমার প্রতিবেশী রাষ্ট্র কিভাবে আন্তর্জাতিক আইন, কনভেনশন এবং যে রীতিনীতি আছে, প্রোটোকল আছে, সেগুলো তারা লঙ্ঘন করছে। আমরা আশা করব অবিলম্বে বাংলাদেশের কূটনীতিকদেরকে নিয়ে সরকার সীমান্তবর্তী অঞ্চলের পরিদর্শন করাবেন এবং নোম্যান্স ল্যান্ডে যে হাজার হাজার নাগরিকদেরকে মধ্যরাতে পুশিন করে গরিব নিরীহ মানুষগুলোকে অমানবিক এবং মানবেতর জীবনযাপন করতে বাধ্য করা হচ্ছে, সেইটা তারা তুলে ধরবেন। আমরা সর্বশেষ ভারত সরকারকে বলবো, আপনাদের নিজেদের তৈরি করা দেশের আইনকে আপনারা সম্মান করবেন। 1968-এর যে বর্ডার সিকিউরিটি ফোর্স অ্যাক্ট আছে, সেখানে পর্যন্ত আপনাদেরকে যখন তখন দেখামাত্র গুলি করবার অধিকার দেওয়া হয় নাই আপনার ফোর্সকে। তাহলে শুট অন সাইট পলিসি কোথায় পেলেন? আপনার নিজের আইনেই তো সেটা নাই। আপনার দেশে অবৈধ অনুপ্রবেশকারীদের আইন আছে, ফরেনার্স অ্যাক্ট, এলিয়েন অ্যাক্ট আছে, সেখানে বলা আছে আপনি 5 থেকে 10 বছর পর্যন্ত জেল দিতে পারবেন, জরিমানা করতে পারবেন, আটকে রাখতে পারবেন। গুলি করার কথা তো কোথাও বলা নাই। বাংলাদেশ সরকারের সাথে সীমান্ত নিয়ে ভারতের 4টা প্রোটোকল সাইন হয়েছে। 2011 সালে আমাদের জয়েন্ট কম্বাইন আপনার বর্ডার ম্যানেজমেন্ট প্রোটোকল আছে, সেখানে পরিষ্কার করে বলে দেওয়া আছে যে সীমান্তের 150 গজের ভিতরে দুই দেশই কোনো লিথাল ওয়েপন, মারণাস্ত্র ব্যবহার করতে পারবে না, কাউকে গুলি করতে পারবে না, কোনো স্থাপনা তৈরি করতে পারবে না। কিন্তু সেগুলো কেন আপনারা মানছেন না? আমরা তো একমত হয়েছে এই জিনিসগুলো আমরা মানব। তাহলে আপনি কিসের ভিত্তিতে দ্বিপাক্ষিক সেই সম্পর্কটা করবেন যে আমাদের একমত হওয়া আইনগুলো, একমত হওয়া প্রোটোকলটা পর্যন্ত আপনারা মানছেন না? তাহলে আপনি কোথায় আমাকে সম্মান করছেন? আমার রাষ্ট্রকে, আমার জনগণকে আপনি সম্মান করছেন। আমরা সেই সম্মানজনক সম্পর্কটা দেখতে চাই এবং ভারতকে প্রমাণ করতে হবে বাংলাদেশের আগামী দিনের দ্বিপাক্ষিক সম্পর্ক কূটনৈতিকভাবে কোন দিকে যাবে, কতদূর যাবে এবং সেটা কতটা সম্মানজনক হবে, সেইটা প্রমাণ করবার দায়িত্ব শতভাগ ভারতের। কারণ বাংলাদেশ ইতিমধ্যে এটা প্রমাণ করেছে যে আমরা সকল সম্মতিমূলক প্রোটোকল মেনে চলছি। আমরা সরকারের সমালোচনা করছি, একজন বিরোধী দলীয় এমপি ব্যারিস্টার আরমান
সীমান্ত হত্যা পুশিন নিয়ে আলোচনা করবার জন্য সংসদের কার্যবিধির 147 বিধিতে নোটিশ দিয়েছেন। নোটিশটা গ্রহণ করেছে সংসদ, গ্রহণ করে লাস্ট মোমেন্টে আলোচনা সাসপেন্ড করে দিয়েছে। বাংলাদেশ সরকারের এই দুষ্টামি বন্ধ হওয়া দরকার, আপনাদের লজ্জা হওয়া দরকার। আপনাদের এমপি মন্ত্রীরা ছেলে মেয়ে বউ বাচ্চার নামে জেলা উপজেলা ইউনিয়নের নাম রাখার সময় পান, সেগুলো নিয়ে হাস্যরস করবার সময় পান, কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ শত শত নাগরিকদের জীবন যেখানে জড়িত, হাজার হাজার আইডেন্টিফাইড নট আইডেন্টিফাইড সেই সীমান্ত হত্যা এবং পুশিন নিয়ে আলাপ করবার সময় আপনারা দিচ্ছেন না পার্লামেন্টে।